1885 সাল। ভারত তখন পুরোপুরি ব্রিটিশ শাসনের অধীনে। বাইরে থেকে সব শান্ত দেখালেও ভিতরে ভিতরে জমছিল ভয়ঙ্কর ক্ষোভ। কৃষকরা করের চাপে ভাঙছে, শিক্ষিত যুবকেরা চাকরিতে অপমানিত হচ্ছে, সাধারণ মানুষ নিজেদের দেশেই দ্বিতীয় শ্রেণীর নাগরিকের মতো বাঁচছে। আর 1857 বিদ্রোহ ব্রিটিশদের একটা জিনিস পরিষ্কার বুঝিয়ে দিয়েছিল, ভারতের মানুষের রাগ যদি কোনোদিন একজোট হয়ে যায় তাহলে এই সাম্রাজ্য ধরে রাখা কঠিন হবে। আর ঠিক তখনই সামনে আসেন একজন ব্রিটিশ অফিসার, নাম অ্যালান অক্টাভিয়ান হিউম। তিনি বুঝেছিলেন ভারতের শিক্ষিত শ্রেণীকে পুরোপুরিভাবে দমন করে রাখা সম্ভব নয়। তাদের জন্য একটা নিরাপদ প্ল্যাটফর্ম দরকার, যেখানে তারা নিজেদের ক্ষোভ প্রকাশ করবে, বক্তৃতা দেবে, দাবি তুলবে, কিন্তু সবটাই থাকবে ব্রিটিশদের নিয়ন্ত্রণের ভিতরে। সেই ভাবনা থেকেই জন্ম নেয় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। অনেক ঐতিহাসিক আজও এটাকে সেফটি ভালভ থিওরি বলে উল্লেখ করেন। মানে কংগ্রেস এমন একটা ভালভ যেখানে ভারতীয়দের ক্ষোভ বেরোবে ঠিকই, কিন্তু সেটা বিস্ফোরণে পরিণত হবে না। কিন্তু কিভাবে? আর কিভাবেই বা এই দল ভারতের অন্যতম বড় রাজনৈতিক দলে পরিণত হলো, আজ বলবো সেই কথাই। নমস্কার, আমি দীপ থট চ্যানেলের এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। ব্রিটিশরা তখনই একটা জিনিস খুব ভালোভাবে বুঝে গিয়েছিল, ভারতকে শুধু বন্দুক দিয়ে শাসন করা যাবে না। এই দেশের আবেগকে ধরতে গেলে দরকার একজন ভারতীয় মুখ, এমন একজন যাকে সাধারণ মানুষ নিজের লোক বলে মনে করবে, যার প্রতি কোটি কোটি মানুষ বিশ্বাস রাখবে, কিন্তু যিনি একই সঙ্গে ব্রিটিশদের কাছেও পুরোপুরি অগ্রহণযোগ্য হয়ে উঠবেন না। কয়েক বছর পর ভারতীয় রাজনীতিতে উঠে এলেন এমনই এক ব্যক্তি, মোহনদাস করমচাঁদ গান্ধী। সাধারণ পোশাক, হাতে লাঠি, মাটির মানুষের ভাষায় কথা বলা এক নেতা। খুব দ্রুত তিনি ভারতের সবচেয়ে বড় জননেতায় পরিণত হলেন। অসহযোগ আন্দোলন, ডান্ডি মার্চ, ভারত ছাড়ো আন্দোলন, গান্ধীজি কংগ্রেসকে শহরের ভদ্রলোকদের মিটিং রুম থেকে টেনে নিয়ে গেলেন গ্রামের ঘরে ঘরে। প্রথমবার সাধারণ মানুষ মনে করতে শুরু করলো স্বাধীনতার লড়াই শুধুমাত্র নেতাদের বিষয় নয়, এটা তাদেরও যুদ্ধ। কিন্তু এখান থেকেই শুরু হয় বিতর্ক। সমালোচকদের একাংশের দাবি ছিল গান্ধীজির আন্দোলন যতটা ব্রিটিশদের বিরুদ্ধে ছিল, তার থেকে অনেক বেশি ছিল ব্রিটিশদের নিয়ন্ত্রণে। তিনি জনতার আবেগকে সংগঠিত করতেন ঠিকই, কিন্তু সেই আবেগ যখন বিস্ফোরণের দিকে যেত তখনই তিনি আন্দোলন থামিয়ে দিতেন। যেমন চৌরি চৌরার ঘটনার পর অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেছিলেন, সেই ব্যাপারটাও অনেকের চোখেই সেই নিয়ন্ত্রণের সবচেয়ে বড় উদাহরণ। বিপ্লবীদের একাংশের মনে প্রশ্ন জন্মাতে শুরু করে, গান্ধীজি কি সত্যি ব্রিটিশ শাসন পুরো ভেঙে ফেলতে চাইছিলেন, নাকি তিনি এমন একটা আন্দোলন চাইছিলেন যেটা জনতার উপরেও নিয়ন্ত্রণ রাখতে পারবে, আবার ব্রিটিশদের কাছেও পুরোপুরিভাবে ভয়ঙ্কর হয়ে উঠবে না? এই বিতর্ক কিন্তু তখন গান্ধীজিকে পুরোপুরিভাবে চারদিক থেকে চেপে ধরে। তবে এটাও সত্যি, গান্ধীজি আসার আগে কংগ্রেস ছিল মূলত শিক্ষিত উচ্চবিত্তদের সংগঠন। মিটিং, আবেদন, আলোচনা, স্বাধীনতার দাবিও তখন খুবই সীমিত। অনেকেই তখন কংগ্রেসকে ডিবেট ক্লাব বলে ব্যঙ্গ করত। কিন্তু সময় বদলাতে শুরু করলো 1905 সালের বঙ্গভঙ্গের পর। ব্রিটিশদের ডিভাইড অ্যান্ড রুল নীতি প্রথমবার এত স্পষ্টভাবে চোখে পড়ল মানুষের। দেশ জুড়ে ছড়িয়ে পড়ল স্বদেশী আন্দোলন, বিদেশি কাপড় পোড়ানো, ব্রিটিশ পণ্য বয়কট, বিক্ষোভ। প্রথমবার সাধারণ মানুষ জাতীয় রাজনীতির অংশ হয়ে উঠতে শুরু করলো। আর এখান থেকেই কংগ্রেসের ভেতরেও তৈরি হলো দুরকম ধারা। একদিকে নরমপন্থীরা, যারা বিশ্বাস করত সাংবিধানিক আলোচনায়, অন্যদিকে চরমপন্থীরা, যেমন বাল গঙ্গাধর তিলক, বিপিন চন্দ্র পাল, লালা লাজপত রায়ের মতো নেতারা, যারা বলেছিলেন স্বরাজ আমাদের জন্মগত অধিকার। তাদের মতে ব্রিটিশদের কাছে ভিক্ষা চেয়ে স্বাধীনতা আসবে না কোনো দিনই।
এই দ্বন্দ্ব আরও বড় আকার নেয় সুভাষচন্দ্র বসুর সময়। সুভাষচন্দ্র বসু বিশ্বাস করতেন ব্রিটিশদের বিরুদ্ধে আরও আক্রমণাত্মক লড়াই দরকার, শুধুমাত্র অহিংস আন্দোলনে স্বাধীনতা কোনো দিন আসবে না। 1939 সালে কংগ্রেস সভাপতি নির্বাচনে তিনি গান্ধীজির সমর্থিত প্রার্থীকে হারিয়ে জিতে যান। এটা ছিল বিশাল একটা ঘটনা, কিন্তু তারপরেই কংগ্রেসের ভিতরে তার বিরুদ্ধে চাপ তৈরি হতে থাকে। শেষ পর্যন্ত তাকে পদ ছাড়তে হয়। অনেকের মতে এই ঘটনাই দেখিয়ে দিয়েছিল যে কংগ্রেসের ভিতরে মতাদর্শের থেকেও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে হাই কমান্ডের সমর্থন। সুভাষচন্দ্র বসু শেষ পর্যন্ত কংগ্রেস ছেড়ে ফরওয়ার্ড ব্লক তৈরি করেন আর তারপরে সশস্ত্র লড়াইয়ের পথে হাঁটেন। আজও অনেকের প্রশ্ন, যদি সুভাষচন্দ্র বসু কংগ্রেসের ভিতরে টিকে থাকতে পারতেন তাহলে ভারতের স্বাধীনতা আন্দোলনের চরিত্র কি অন্যরকম হয়ে যেত? এরপরে শুরু হয় আরও ভয়ঙ্কর অধ্যায়, দেশ ভাগের রাজনীতি। একদিকে কংগ্রেস এক ভারতের কথা বলছে, অন্যদিকে মুসলিম লীগ আলাদা মুসলিম রাষ্ট্রের দাবি তুলছে। মুহাম্মদ আলী জিন্না ধীরে ধীরে মুসলিম লীগের সবচেয়ে বড় মুখ হয়ে ওঠেন। হিন্দু মুসলিম উত্তেজনা বাড়তে থাকে, দাঙ্গা ছড়িয়ে পড়ে বিভিন্ন জায়গায়, আর শেষ পর্যন্ত আসে 1947। ভারত স্বাধীন হলো, কিন্তু সঙ্গে সঙ্গেই দেশ ভাগও হয়ে গেল। লক্ষ লক্ষ মানুষ উদ্বাস্তু হলো, অসংখ্য মানুষ মারা গেল সাম্প্রদায়িক হিংসায়। আজও প্রশ্ন ওঠে, কংগ্রেস কি দেশভাগ ঠেকাতে পারত, নাকি ক্ষমতা হস্তান্তরের তাড়ায় বিভাজন মেনে নিয়েছিল? এই বিতর্ক আজও কিন্তু পুরোপুরি শেষ হয়নি। স্বাধীনতার পরে কংগ্রেসের সামনে কার্যত কোনো বড় প্রতিদ্বন্দ্বী ছিল না, কারণ স্বাধীনতা আন্দোলনের সবচেয়ে বড় মুখ ছিল এই দলটাই। দেশের মানুষ প্রায় স্বাভাবিকভাবেই কংগ্রেসকেই শাসক দল হিসাবে মেনে নেয়, আর এখান থেকেই শুরু হয় ডিফল্ট রুলিং পার্টির যুগ। জওহরলাল নেহরু হন ভারতের প্রথম প্রধানমন্ত্রী, কিন্তু এই সিদ্ধান্ত নিয়েও বিতর্ক আছে, কারণ কংগ্রেসের বহু প্রাদেশিক কমিটি নাকি সর্দার বল্লভভাই প্যাটেলের নাম সমর্থন করেছিল। তবুও শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী হন নেহরু। সমালোচকদের মতে গান্ধীজির ব্যক্তিগত পছন্দই শেষ কথা হয়ে দাঁড়িয়েছিল, আর এখান থেকেই ধীরে ধীরে কংগ্রেসের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন নেহরু পরিবার। জওহরলাল নেহরু, তারপরে ইন্দিরা গান্ধী, তারপরে রাজীব গান্ধী, তারপরে তার স্ত্রী সোনিয়া গান্ধী, এখন রাহুল গান্ধী। একটা সময়ে কংগ্রেসকে ঘিরে সবচেয়ে বড় বিতর্কই হয়ে দাঁড়ায় পরিবারতন্ত্র। সমালোচকদের মতে যে দল একসময় স্বাধীনতার প্রতীক ছিল, সেটাই ধীরে ধীরে এক পরিবারের প্রভাবাধীন রাজনৈতিক কাঠামোয় পরিণত হয়। দলীয় নেতৃত্ব, সিদ্ধান্ত, ক্ষমতার কেন্দ্র সমস্ত কিছু ক্রমশ একটি পরিবারের চারপাশে ঘুরতে শুরু করে, আর এখানেই কংগ্রেসের সবচেয়ে বড় শক্তি ধীরে ধীরে তার সবচেয়ে বড় দুর্বলতায় পরিণত হয়। ধীরে ধীরে কংগ্রেসের জায়গা দখল করতে শুরু করে আঞ্চলিক শক্তিগুলো, আর অন্যদিকে জাতীয় স্তরে উঠে আসে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি। কংগ্রেসের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হতে থাকে দলটা নাকি সময়ের সঙ্গে বদলাতে পারেনি। যে দল একসময় আন্দোলনের মাধ্যমে তৈরি হয়েছিল, সমালোচকদের মতে সেই দলই ধীরে ধীরে ক্যাডারবিহীন আর গ্রাউন্ড কানেকশনহীন হয়ে পড়ে। অনেক রাজ্যে স্থানীয় নেতৃত্ব দুর্বল হতে থাকে, দলের ভিতরে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ক্রমশ উপরের কয়েকজনের হাতেই কেন্দ্রীভূত হয়, আর পরিবারতন্ত্র বিতর্ক এই ক্ষতকে আরও বড় করে তোলে। সমালোচকদের প্রশ্ন, একটা এত বড় দেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দলে কি সত্যি নেতৃত্ব দেওয়ার মতো মানুষ শুধুমাত্র একটা পরিবারের মধ্যেই সীমাবদ্ধ? এই প্রশ্নটা ধীরে ধীরে সাধারণ মানুষের মনেও ঢুকতে শুরু করে। সোশ্যাল মিডিয়ার যুগে রাজনীতি আরও অ্যাগ্রেসিভ, আরও ইমেজ ড্রিভেন হয়ে ওঠে। সেখানে কংগ্রেস অনেক সময় নিজের ন্যারেটিভ তৈরি করতেই পিছিয়ে পড়ে। এক সময় যে দল দেশের রাজনৈতিক ভাষা নির্ধারণ করত, আজ অনেক সময় সেই দলকেই ডিফেন্সিভ অবস্থানে দেখা যায়। তবে কংগ্রেসের পতনের গল্প এখনো কিন্তু পুরোপুরি লেখা হয়ে যায়নি, কারণ ভারতের রাজনীতিতে
এই দলের শিকড় কিন্তু অনেকটাই গভীর। স্বাধীনতা আন্দোলনের ইতিহাস, পুরনো সাংগঠনিক কাঠামো, জাতীয় স্তরের উপস্থিতি, এই জিনিসগুলো এখনো পর্যন্ত কংগ্রেসকে প্রাসঙ্গিক রাখে। কিন্তু প্রশ্নটা এখন আর শুধুমাত্র অতীত নিয়ে নয়, প্রশ্নটা ভবিষ্যৎ নিয়ে। কংগ্রেস কি আবার নিজেদের নতুনভাবে গড়ে তুলতে পারবে, নাকি ভারতের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক আন্দোলন ধীরে ধীরে ইতিহাসের বইয়ের পাতাতেই সীমাবদ্ধ হয়ে যাবে? হয়তো আগামী কয়েক দশকই সেই উত্তর দেবে। কেমন লাগলো আজকের এই ভিডিও তা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর এইরকমই পুরাণ, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সিনেমা, এন্টারটেনমেন্ট, দুনিয়ার নানা বিষয়ে নানা অজানা কথা, অজানা রহস্য জানতে সাবস্ক্রাইব করুন দীপ থট। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আর হ্যাঁ, এই ভিডিওর ডেসক্রিপশনে এই চ্যানেলের ফেসবুক পেজ, ইনস্টা হ্যান্ডেল আর হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক রয়েছে। প্রত্যেক ভিডিওর আপডেট সবার আগে পেতে ফলো করে রাখবেন ফেসবুক আর ইনস্টা, আর জয়েন হয়ে থাকবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলে। আর প্রত্যেক রবিবার সন্ধ্যে ঠিক 7টায় চোখ রাখুন কেবলমাত্র দীপ থটে।